প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা জীবনে কত ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করি, তাই না? এরকম স্বাভাবিকভাবে যদি সব কিছু খোলা থাকতো তাহলে আমরা স্কুলে আসতাম, স্কুলে এসে ক্লাস করতাম, পরীক্ষা দিতাম। কিন্তু তা না করে যেই বিশ্ব বিপর্যয় চলছে তার জন্য আমরা কি করলাম? বাড়িতে থেকেই ক্লাস করলাম। এটাও এক ধরনের অভিজ্ঞতা। আবার সেই গুগল ক্লাসের মাধ্যমে আমরা পরীক্ষা দিলাম, প্রশ্নপত্র বাড়িতে নিয়ে পরীক্ষা দিলাম। কত ধরনের অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম, তাই না? তো নতুন ক্লাসে উঠে গেছো, নতুন বই পেয়ে গেছো, এখন আমরা কি করব? সেই বইগুলো তো আমাদের পড়তে হবে। কি পড়বে সেটা হয়তো বুঝতে পারছো না। এই সমস্ত কারণে আমরা এই যে তোমাদের অনলাইন ক্লাসগুলো চালু রেখেছি। আমরা তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আমরা আজকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশের প্রকৃতি এই প্রথম গদ্যটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা এটা কোন দেশের মানচিত্র দেখতে পাচ্ছি? আমরা সবাই জানি এটা বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের প্রকৃতিটা কীরকম আমরা কিছু ছবির মাধ্যমে দেখে নিই। তোমরা দেখো যে এখানে নদীর চারপাশে গাছপালা, জেলে নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে। তারপরে এখানে ঝর্ণা থেকে জল পড়ছে। তারপরে আমরা দেখতে পাই যে এখানে আরেকটা নদীর পাশে গাছপালা, নৌকা, এগুলো সমস্ত বাংলাদেশের প্রকৃতির দৃশ্য। এখানে আমরা যে বাংলাদেশ যে সমতল ভূমি, শুধু সমতল ভূমি নয়, কিছু ছোট বড় যে পাহাড়ও রয়েছে, সেরকম একটি বাংলাদেশের প্রকৃতির মধ্যে এই পাহাড়টিও দেখতে পাচ্ছি। তো আমরা চলো যে মূল অংশে চলে যাই, বইতে চলে যাই, পাঠ্য বইয়ে বাংলাদেশের প্রকৃতি। এখানে বাংলাদেশের প্রকৃতির কিছু দৃশ্য দেখানো হয়েছে, যেটা তোমরা পাঠ্য বইয়ে দেখতে পাবে। আমাদের দেশ ষড়ঋতুর দেশ। ষড়ঋতু মানে 6টি ঋতু। 6টি ঋতু 12 মাসে 2 মাস করে 6টি ঋতু আসে আমাদের এই বাংলাদেশে। এখানে প্রতি 2 মাসে একটি ঋতু হয়। যেমন তোমরা সবাই ছোটোবেলা থেকে জানো এবং স্কুলে পড়েছো, বাসায়ও পড়ো যে বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। তারপর আষাঢ় শ্রাবণ নিয়ে হয় বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল। এইভাবে 2 মাস করে করে ঋতু নিয়ে এক একটা কাল হয়। যেমন তারপর রয়েছে কার্তিক অগ্রহায়ণ মাস নিয়ে হয় হেমন্তকাল, আর পৌষ মাঘ নিয়ে হয় শীতকাল। আর শীতের অব্যবহিত পরেই চলে আসে ফাল্গুন আর চৈত্র মাস নিয়ে বসন্তকাল। আমরা যে 6টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতু 12 মাসে 2টি ঋতু 2টি মাস করে একটি ঋতু আমরা পাই। এরকমভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে আমাদের এই বাংলাদেশের প্রকৃতিতে। আমরা কিন্তু একদিক দিয়ে সৌভাগ্যবান এর জন্য যে পৃথিবীর আর কোনো দেশে কিন্তু 6টি ঋতু নেই। কোনো দেশে 3টি ঋতু, কোনো দেশে 4টি ঋতু, কিন্তু একমাত্র আমাদের বাংলাদেশেই রয়েছে 6টি ঋতু। সেই দিক থেকে আমরা অনেক সৌভাগ্যবান যে 6টি ঋতুর পরিবর্তনে 2 মাস পর পর আমরা এক একটা যে এই পরিবর্তনের মাধ্যমে এক একটা চিত্র দেখতে পাই বাংলাদেশের প্রকৃতি। কখনো গরম, কখনো শীত, কখনো আবার বসন্তের ফুরফুরে হাওয়া। এরকম প্রকৃতির যে পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের ঋতুগুলো আসে, তার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফল পাই। বসন্তকালে কোকিল ডাকে, গ্রীষ্মকালে ভালো ভালো যে আম, জাম, কাঁঠাল, লিচু, মধুর মতো ফল পাওয়া যায়। অগ্রহায়ণ মাসে আবার নতুন ধান কাটা হয়। আবার শরৎকাল এলেই কাশফুলের সমারোহ দেখা যায়। এইরকম বিভিন্ন ঋতুতে আমরা যেই আমেজ অনুভব করি, যে আনন্দ উপভোগ করি, সেটা কিন্তু অন্য কোনো দেশে দেখা যায় না। পৃথিবীর সব দেশে এরকম যে আমি বুঝিয়ে দিলাম যে একটি ঋতু হয় না, 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি কি 3টি ঋতু, আবার কোথাও 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। এক এক সাজে তাকে নতুন মনে হয় আর চেনা চেহারা বদলে যায়। এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরম দেখতে পাচ্ছি আমরা, খুব গরম। বর্ষা এলেই দিন ভরে ঝমঝম বৃষ্টি। এরকম আমরা এক এক ঋতুতে প্রকৃতির ভিন্ন ভিন্ন চেহারা দেখতে পাই। এখানে তোমরা সেরকম কিছু দৃশ্য দেখতে পাচ্ছ।
প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মকালে কি হয় যে প্রচণ্ড তাপ, রৌদ্রের তাপে বাইরে বের হওয়া যায় না। যদিও বাইরে মানুষ প্রয়োজনে বাইরে বের হয়, তখন ছাতা নিয়ে বের হতে হয়, মাথায় ছাতা ধরে বের হতে হয়। কিন্তু গ্রীষ্মকালে গরম থাকলেও এ সময় কিন্তু যতই গরম থাক, গ্রীষ্মকে কি বলা হয় জানো? মধুমাস। কেন বলা হয়? কারণ এ সময় মধুর মতো মিষ্টি ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, এই ফলগুলো আমরা গ্রীষ্মকালেই পেয়ে থাকি, তাই গ্রীষ্মকে মধুমাস বলা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সূর্যের প্রচণ্ড তাপ গ্রীষ্মকালে, সেরকম একটা দৃশ্য। তারপরে আবার এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ফলের সমারোহ, গ্রীষ্মকালে যে ফলগুলো পাওয়া যায়, তরমুজ, আনারস, আম, জাম, কাঁঠাল, লিচু, সমস্ত কিছুই আমরা এই গ্রীষ্মকালে পেয়ে থাকি। তারপর আমরা গ্রীষ্মের পর কোন ঋতু আসে আমরা জানি? গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষা এলেই প্রকৃতির আবার অন্যরকম চেহারা। যেমন তখন আকাশ ঘন কালো মেঘে ছেয়ে থাকে, তখন বৃষ্টি পড়ছে তো পড়ছেই, সারাদিন বৃষ্টি পড়তে থাকে। কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে, আবার কখনো হুড়মুড় করে, আবার কখনো পড়ছে ঝিরঝির হালকা বৃষ্টি। এই ধরনের হালকা ঝিরঝিরে বৃষ্টির নাম হচ্ছে ইলশে গুঁড়ি। কেন ইলশে গুঁড়ি? কারণ জেলেরা সে সময় নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায় এবং এই ঝিরঝিরে বৃষ্টিতে প্রচুর মাছ ধরা পড়ে, ইলিশ মাছ, এর জন্য এটাকে বলা হয় ইলশে গুঁড়ি বৃষ্টি। আর বড় বড় ফোঁটায় যে বৃষ্টিটা হয় সেটা মুষলধারে বৃষ্টি, কখনো আবার পরে ঝমঝম করে। নদীতে যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় তখন নদীতে ঢল নামে, বর্ষায় চারদিক নদীর কুল কিনারা দেখা যায় না, আবার বন্যাও হয় অনেক সময়। বর্ষায় ফোটে আবার নানা ধরনের ফুল, যেমন কদম, কেয়া, আর আরও ফুটে কি আরও অনেক ধরনের নানা ধরনের ফুল ফুটে। এরপর বর্ষার যেই না বর্ষা যাচ্ছে চলে যাচ্ছে, এর মাঝামাঝি পরেই চলে আসে শরৎ ঋতু। শরৎ এলেই কিন্তু আবার সব পাল্টে যায় প্রকৃতিতে। তখন আকাশে যে নীল আকাশ দেখা যায়, সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায় নীল আকাশের মাঝখানে। তোমরা অনেক সময় ছবি আঁকো, ড্রয়িং করো যে নীল আকাশের মাঝখানে সাদা তুলোর মতো দিয়ে রাখো, সেটা একটা আকাশের দৃশ্য। সেটা কখন দেখা যায়? শরৎকালে দেখা যায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল, এ সময় ফুটে শিউলি ফুল, আবার নদীর পাড়ে সাদা কাশ ফুলে ভরে যায় এই শরৎ ঋতুতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে, এটা একটা বর্ষাকালের দৃশ্য, আর এটা হচ্ছে গ্রীষ্মকালের দৃশ্য, যেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পাবে। বৃষ্টি পড়ছে, মানুষ ছাতা মাথায় দিয়ে বাইরে, বৃষ্টির মধ্যে ভিজে গেলে হয়তো মানুষের অসুখ বিসুখ করতে পারে, তাই মানুষ সেটার জন্য কি করে? ছাতা মাথায় দিয়ে বাইরে যায়। এরপর শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে, নবান্নের উৎসবে ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। শরৎকালে কি হয়? নতুন ধান উঠে, হেমন্তকালে নতুন ধান উঠে, কৃষকরা ধান কাটে, পিঠার উৎসব হয়, এই জন্য এটাকে নবান্ন উৎসব বলা হয়। সেই নবান্ন উৎসবটা কখন হয়? হেমন্তকালে। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলায় একটু একটু শীত করে, একটা চাদর বা কাঁথা দিয়ে ঘুমাতে আমাদের খুব আরাম অনুভব হয় তখন, তাই না? আমরা কি করি? একটু একটু শীত লাগলে তখন আমরা আর ফ্যান চালাই না, ফ্যানটা চালু না করে কি করি? একটা চাদর দিয়ে ঘুমাই, যাতে আমাদের একটু আরাম লাগে। সেটা কখন হয়? সেটা হয় যে পৌষ মাঘ মাসের শুরুতে, পৌষ মাসের শুরুতে। উত্তর দিক থেকে তখন ঠান্ডা বাতাস বইতে থাকে, শীতের রাতে আমাদের লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। দিনের বেলাও আমরা গরম কাপড় পরি না শীতের দিনে? হ্যাঁ, আমরা কি করি? শীতের দিনে দিনের বেলা তো গরম কাপড় পরিধান করি। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানান পিঠাপুলি, গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। আমরা শীতকালে খেজুরের রস খেয়েছো তোমরা? হ্যাঁ, আমরা কি করি? গাছিরা গাছ থেকে খেজুরের রস নামিয়ে আনে, সেইগুলো গ্রামের ছেলে মেয়েরা খুব মজা করে খায়। আবার ওই রস দিয়ে কি করে? আমাদের মা, ঠাকুমা, দাদা, দাদিরা কি করেন? এই যে পিঠা বানিয়ে সেই রসের মধ্যে ভিজিয়ে রাখে, খুব মজার পিঠা, সেগুলো তোমরা নিশ্চয়ই খেয়েছো।
যে দেখো শরতের একটা আকাশের দৃশ্য এখানে দেওয়া হয়েছে, যে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। যে হেমন্তকালে ধান কাটছে কৃষকেরা, নতুন ধান কাটার উৎসব। এখানে আমরা আরো কিছু বাংলাদেশের প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি। তোমাদের পাঠ্য বইয়ে তোমরা এই ছবিগুলো দেখবে। শরৎকালে কাশফুলের দৃশ্য, হেমন্তকালে ধান কাটছে, নতুন ধান কেটে কৃষকরা ঘরে নিয়ে যাচ্ছে। তারপরে শীতকালে খেজুরের যে রস কাটা হয়, গাছিরা গাছ থেকে খেজুরের রস কেটে নিয়ে যায়। আবার এখানে যে বসন্তকালে ফুলের মেলা বয়ে যায়, চারদিকে অনেক ফুল ফুটে বসন্তকালে। শীতকালে কুয়াশা পড়ে চারদিকে, সবাই গায়ে চাদর দিয়ে গরম কাপড় পরে বের হয়। বাংলাদেশের প্রকৃতির এরকম দৃশ্য আমরা অনেক সময় দেখে থাকি। দেখতে পাচ্ছ যে গাছিরা খেজুরের রস কেটে সেগুলো নিয়ে যাচ্ছে হাঁড়িতে করে, এবং যে গ্রামের ছেলে মেয়েরা বা শহরেও এগুলো অনেক সময় বিক্রি হয়, আমরা দেখতে পাই। যে বাংলাদেশের প্রকৃতির এত দৃশ্য, এত সৌন্দর্য, যা দেখে মানুষের মনে এমনিতেই আনন্দে ভরে যায়। এরপর যেই শেষ হয় ঋতু, হেমন্ত ঋতু, অমনি শুরু হয় বসন্তকাল। ফুরফুরে সুন্দর বাতাস বইতে থাকে চারদিক থেকে। মন বসন্তে আবার কি করে, কোকিল ডাকে। তোমরা সবাই শুনতে পাও না? অনেক সময় তোমরা যখন ক্লাস করতে, ক্লাসের পাশেই গাছের মধ্যে কোকিল ডাকতো, তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো এবং তোমাদের মনে হচ্ছে সেরকম। কোকিলের ডাক কিন্তু বড়ই মিষ্টি, গাছে গাছে জেগে ওঠে তখন। এই বসন্তকালে যে শীতকালে যে পাতাগুলো ঝরে যায়, মরা পাতাগুলো, সেগুলো বসন্তকালে এলেই আবার কি হয়, এই গাছে গাছে নতুন পাতা গজায়, নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে এই 6টি ঋতু এভাবে আসে যায়। 2 মাস পর পর আমরা এক একটা ঋতুর বৈচিত্র্য দেখতে পাই। রঙে রূপে ভরে আসে সেই ঋতুগুলো। ষড় ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। এখানে আমরা বসন্তকালে যে চারদিকে গাছে গাছে নতুন পাতা গজিয়েছে, তারপর ফুলের সমারোহ দেখতে পাচ্ছি আমরা। তাহলে যে বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক দৃশ্য দেখলাম বাংলাদেশের, এবং 6টি ঋতু কোন ঋতুতে কী হয় সেগুলো তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ। একবার এটা আরেকবার কি করবে, তোমরা বাসায় মনোযোগ দিয়ে বইটা পড়বে। তাহলে 6টা ঋতু সম্পর্কে কখন কোন ঋতুতে কী উৎসব হয়, কি হয়, এই ধারণাগুলো তোমাদের কাছে একেবারেই স্পষ্ট হয়ে যাবে। তারপর আমরা চলে যাই যে বাংলাদেশের প্রকৃতির যে অনুশীলনীতে রয়েছে, কি রয়েছে, যে শব্দার্থগুলো রয়েছে। এই গদ্যটা থেকে যে শব্দগুলো নিয়ে শব্দের অর্থগুলো তোমাদের লিখে দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। ইলশেগুড়ি হচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি, তোমাদের একটু আগেই বুঝিয়ে দিলাম যে ইলশেগুড়ি হালকা যে ঝিরঝিরে বৃষ্টি পড়ে সেটাকে বলা হয় ইলশেগুড়ি, কারণ এই সময় প্রচুর ইলিশ মাছ নদীতে ধরা পড়ে। মুষলধারে হচ্ছে খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে সেটাকে বলা হয় মুষলধারে। পেঁজা তুলো, তুলা ধুনে টেনে আঁশ বের করা। ষড় ঋতু হচ্ছে 6টি ঋতু। বর্ষাকাল বৃষ্টির সময়, আর অসহ্য হচ্ছে যা সহ্য করা বা সওয়া যায় না। গ্রীষ্ম হচ্ছে গরমকাল। তারপরে আরও কিছু শব্দের অর্থ রয়েছে। তাপ, উষ্ণতা, পার, কিনারা, বিচিত্র, নানা বর্ণ বিশিষ্ট। নবান্ন, নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত উৎসব। ধান কেটে যে পিঠা পায়েসের উৎসব করা হয় তাকে বলা হয় নবান্ন উৎসব। এরপর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের যেই খালি ঘরটা, সেটা তোমাদের একটু পড়িয়ে দেই। এটা তোমাদের উপকারে আসবে, কারণ তোমরা যখন আনসিন বা পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ পড়ো তখন তোমাদের কিন্তু এই খালি ঘর থাকে, শূন্যস্থান। যে অনুচ্ছেদ থেকে কয়েকটা শব্দ দেওয়া হয়, 6টা বা 7টা, তার মধ্যে তোমাদের 5টা শব্দ দিয়ে 5টা খালি ঘর পূরণ করতে হয়। যে এটা আছে তোমাদের পাঠ্য বই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেশ কী হবে এখানে বলো তো? আমাদের দেশ হচ্ছে ষড় ঋতুর দেশ। গ্রীষ্মকে বলা হয় মধুমাস,
বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও নানা ফুল। হেমন্ত সোনালি ধানের ঋতু, কারণ হেমন্তকালে নতুন সোনালি ধান কাটা হয়। শীতকালে উত্তরে হাওয়া বয়। তাহলে আমরা সবাই এটা বুঝে নিলাম যে কোন জায়গায় খালি জায়গায় কি বসবে। তোমরা একটু বুদ্ধি খাটিয়ে করলে তোমাদের কখনোই ভুল হবে না যে কোনটার সাথে কোনটা যায়। এরপর আমরা চলে যাই যে প্রতিটা গদ্য থেকেই আমরা একটা অংশ নিই, অনুচ্ছেদ একটা অংশ নিয়ে সেটা থেকে আমরা কয়েকটা শব্দ অর্থ তোমাদের দিয়ে দিই, আবার থাকে তার থেকে কয়েকটা প্রশ্নের উত্তর। যে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে 1 ও 2 ক্রমিক প্রশ্নের উত্তর লেখো, এরকম থাকে না? তোমরা জানো তো, তাই না? চলো আমরা এই যে অনুচ্ছেদটা নিয়েছি সেই অনুচ্ছেদটা তোমাদেরকে পড়িয়ে দিই। এইমাত্র আমি রিডিংটা তোমাদের বুঝিয়ে দিলাম, সেখান থেকেই একটা অংশ নিয়ে অনুচ্ছেদটা তৈরি করা হয়। আবার দুইভাবে অনুচ্ছেদ করা যায়, যে পুরো গল্পটা পুরো গদ্যটা থেকেই আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অংশ নিয়ে কয়েকটা করে লাইন নিয়ে নিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করতে পারি। সেরকমই আমি করেছি তোমাদের, যে বাংলাদেশের প্রকৃতির বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন কয়েকটা লাইন নিয়ে এই অনুচ্ছেদটা সাজিয়েছি তোমাদের জন্য। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। গ্রীষ্মের পর কোন ঋতু আসে? বর্ষা। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলেই সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলুর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পার সাদা কাশফুলে তখন ভরে যায়। তোমরা কাশফুল দেখেছ? নদীর পাড়ে গিয়ে অবশ্যই, নদীর পাড় ছাড়াও অনেক মাঠে যেখানে চাষ করা হয় সেখানে কিন্তু অনেক সময় এই কাশফুলগুলো দেখা যায়। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। শুরু হয় ধান কাটা। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলা একটু একটু শীত লাগে। এ সময় ঠান্ডা উত্তরে হাওয়া বয়। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। তোমরা লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাও না? হ্যাঁ। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। গ্রামে পিঠে পায়েস তৈরির ধুম পড়ে যায়। এখন তো শীতকাল, তোমরা নিশ্চয়ই স্কুলে আসতে হচ্ছে না, বাড়িতে বেশ মজা করে অনেকে আবার বেড়াতেও গিয়েছ, গ্রামে গিয়ে সেখানে খেজুরের রস পিঠা পায়েস অবশ্যই খাচ্ছ, তাই না? মজা করো সবাই। আমরা এই ফাঁকে পড়াগুলো দিয়ে দিচ্ছি, তোমরা মজা করে এই পড়াগুলি পড়বে, তাহলে সব দিকই রক্ষা হবে, আনন্দও করা হবে, আবার পিঠা পায়েসও খাওয়া হবে। তো আমরা এই অনুচ্ছেদ থেকে যেই শব্দগুলো নিয়েছি সেই শব্দগুলোর অর্থ তৈরি করে দিয়েছি তোমাদের। তোমরা সেগুলো দেখো এবং মনোযোগ দিয়ে দেখে সেগুলো আবার খাতায় তুলে শিখবে। প্রচণ্ড, খুব বেশি, দু একটা শব্দ আবার ওই অনুশীলনী শব্দের সাথেও তোমাদের মিলে যেতে পারে। শীষ হচ্ছে সর্ষের ফুল, যে শীষটা থাকে মাথার উপরে যে গাছের, সে একটা ফুলের মতো, সেটা হচ্ছে সর্ষের ফুল। আগমন, আসা। অসহ্য হচ্ছে যা সওয়া বা সহ্য করা যায় না। ধুম হচ্ছে জাঁকজমক। জাঁকজমক কি? খুব আনন্দ, জাঁকজমক, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানকে জাঁকজমক বলা হয়। গ্রীষ্ম হচ্ছে গরমকাল। নবান্ন নতুন ধান কাটার উৎসব। এরপরে আমরা এই অনুচ্ছেদ থেকে যেই প্রশ্নগুলি নিয়েছি তোমাদের জন্য তৈরি করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবে। গ্রীষ্মকে মধুমাস বলা হয় কেন? উত্তরটা অনুচ্ছেদ থেকেই তৈরি করতে পারবে তোমরা। আবার নিজেরাও যদি দু একটা কথা সেখানে যুক্ত করো তাহলে আরও সুন্দর হয়। গ্রীষ্মকালে সূর্য প্রখরভাবে কিরণ দেয়। এ সময় প্রচণ্ড গরম পড়ে। রৌদ্রের অসহ্য তাপে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়, কারণ এ সময় মধুর মতো মিষ্টি নানা ধরনের ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, লিচু, তারপর আনারস, বিভিন্ন ফল পাওয়া যায়। এরপর
যে খ নম্বর প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে শরৎকালের প্রকৃতি 4টি বাক্যে লিখো। উত্তর হচ্ছে শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে ঘন নীল, এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পার সাদা কাশফুলে ভরে যায়। তারপরে প্রশ্নটি হচ্ছে হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা, এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে, নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। শীত ঋতুর বর্ণনা দাও। শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইতে থাকে, শীতের রাতে লেপ কাঁথা দিয়ে ঘুমাতে হয়, দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়, কারণ দিনের বেলায়ও কিন্তু ঠান্ডা থাকে। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় পিঠা পায়েস, গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। এটা হচ্ছে আমরা অনুচ্ছেদ থেকে যে শব্দগুলো নিয়ে তৈরি করেছি এবং যেই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেটা বুঝিয়ে দিলাম। এরপর আমরা চলে যাই যে এই বাংলাদেশের প্রকৃতি থেকে আমাদের আর কি পড়তে হবে। এই বাংলাদেশের প্রকৃতির রিডিং থেকে আমরা কিছু যুক্ত বর্ণ নিয়েছি। তোমরা রিডিংটা পড়লেই দেখতে পাবে যে এই যুক্ত বর্ণগুলো আমাদের রিডিং পড়ার মধ্যে রয়েছে। আমরা সবাই পড়েছি এবং জানি যে যুক্ত বর্ণটা ভেঙে একটা শব্দ তৈরি করতে হয় এবং সেই শব্দটা দিয়ে আবার একটা বাক্য তৈরি করতে হয়। নয়তো, ন যোগ ত, এটা দিয়ে অনেক শব্দ হতে পারে, তার মধ্যে থেকে আমি বই থেকেই নিয়েছি তোমাদের বসন্ত, বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। তয় তো, ত যোগ ত, উত্তর, শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বয়। আবার তুমি এই উত্তর দিয়ে করতে পারো যে পরীক্ষার সময় প্রশ্ন বুঝে উত্তর লিখতে হয়। নয় ড, এখানে মূর্ধন্য যোগ ড, ঠান্ডা, উত্তর দিক থেকে আসা হাওয়া খুব ঠান্ডা। তারপর রয়েছে মূর্ধন্য শয় ট, মূর্ধন্য স যোগ ট, বৃষ্টি, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। মূর্ধন্য শয় ঠ, মূর্ধন্য স যোগ ঠ, জ্যৈষ্ঠ, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে কি হয়? গ্রীষ্মকাল। শয় ম, মূর্ধন্য স যোগ ম, গ্রীষ্ম, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে। নয় ন, ন যোগ ন, নবান্ন, হেমন্তকালে নবান্ন উৎসব হয়। এরপর আমরা এক কথা প্রকাশ তোমাদের জন্য সাজিয়েছি, এই রিডিং থেকেই নেয়া, সেগুলো তোমরা দেখে নাও। ভাদ্র ও আশ্বিন মাস ব্যাপী ঋতু, মানে ভাদ্র আশ্বিন মাস মিলে হয় শরৎকাল। যে ঋতুতে প্রচুর বৃষ্টি হয় বর্ষাকাল। 3 নম্বরটা হচ্ছে যা সহ্য করা বা সওয়া যায় না, অসহ্য। 4 নম্বরটা হচ্ছে যে নানা বর্ণ বিশিষ্ট, বিচিত্র। 5 নম্বর হচ্ছে তুলা ধুনে বা টেনে আঁশ বের করা। তোমরা দেখতে পাও লেপ বানানোর সময় যে ঢুমকররা যে তুলোগুলো এগুলো বাড়ি দিয়ে দিয়ে তুলোর আঁশগুলো বের করে সেটাকে ছড়িয়ে নেয়, মানে একটু ফাঁপিয়ে নেয়, সেটা হচ্ছে পেঁজা। হালকা ঝিরঝিরে বৃষ্টি, ইলশে গুড়ি, কোকিলের ডাক কুহু, ধান কাটার উৎসব নবান্ন, উত্তর দিক থেকে যে হাওয়া বয় উত্তরে। শীতকালে উত্তর দিকে হাওয়া বয়। আমরা জানি যে সুদূর সাইবেরিয়া এবং উত্তরের দেশগুলো থেকে অতিথি পাখিরা আমাদের দেশে চলে আসে। কেন? সেই উত্তরে প্রচণ্ড শীত পড়ে, বরফের দেশ, সেখান থেকে উত্তরের হাওয়া আমাদের দেশে আসে, এর জন্য শীতকালে আমাদের শীত পড়ে। 6টি ঋতু হচ্ছে ষড় ঋতু। এরপর তোমার জন্য আমরা যে সাজিয়েছি বিপরীত শব্দ, এই গদ্য থেকেই নেওয়া বিপরীত শব্দগুলো দেখে নাও। মূল শব্দ, বিপরীত শব্দ: মিল, অমিল, চেনা, অচেনা, প্রচণ্ড, মৃদু, আগমন, প্রস্থান, আনন্দ, নিরানন্দ, সুন্দর, কুৎসিত, বিচিত্র, একই, অসহ্য, সহ্য। তারপর রয়েছে তোমাদের জন্য সমার্থক শব্দ। আমরা সমার্থক শব্দগুলি একটু পড়ে নেই। সমার্থক শব্দ লিখতে গেলে তোমাকে লিখতে হবে প্রদত্ত শব্দ, সমার্থক শব্দ। যেমন চেনা, পরিচিত। চেনা এই বিপরীত শব্দ বলে তুমি অচেনা, কিন্তু এখানে সমার্থক শব্দ হয়ে যাবে যে দুইটা শব্দ একই রকম
মিনিং হতে হবে, দুইটা শব্দ একই রকম হতে হবে। যেমন চেনা পরিচিত, প্রচণ্ড খুব বেশি, গরম হচ্ছে উষ্ণতা, ভরা পূর্ণ, আগমন আশা, আনন্দ খুশি বা উৎফুল্ল, যে কোনো একটা তোমরা পড়বে। তারপর রয়েছে সুন্দর মনোরম, এর যদি বিপরীত শব্দ হতো সুন্দর কুৎসিত হতো, কিন্তু এখানে সমার্থক তোমাকে একই রকম লিখতে হবে, সেই জন্য রয়েছে সুন্দর মনোরম, ধীরে ধীরে আস্তে আস্তে। তারপর রয়েছে তোমাদের জন্য ক্রিয়াপদের চলিত রূপ। এই বাংলাদেশি প্রকৃতির বিভিন্ন লাইন থেকে আমি তোমাদের জন্য খুবই সামান্য কিছু ক্রিয়াপদের চলিত রূপ সাজিয়েছি, তোমরা পারো এগুলো, কিন্তু তারপরও আমি আরেকটু পড়িয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ক্রিয়াপদের চলিত রূপের সময় তুমি লিখতে হবে প্রশ্নটার মধ্যে সাধুরূপ চলিত রূপ, প্রশ্নে যেই অংশটা থাকবে সেটা সাধুরূপ, আর তুমি লিখবে চলিত রূপ। প্রতিটি ঋতুতে রহি আছে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, এখানে রহি আছে কথাটা কি হবে, রয়েছে, প্রতিটি ঋতুতে রয়েছে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ। প্রত্যেক ঋতুতে প্রকৃতির চেনা চেহারা বদলাইয়া যায়, আমরা কি তাই বলি? আমরা কি বলবো? প্রত্যেক ঋতুতে প্রকৃতির চেনা চেহারা বদলে যায়। বর্ষায় আকাশ কালো ঘন মেঘে ছাইয়া যায়, বর্ষায় আকাশ কালো ঘন মেঘে ছেয়ে যায়। শরৎ আসলেই সব পাল্টাইয়া যায়, শরৎ এলেই সব পাল্টে যায়। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়া ঘুমাইতে হয়, কী করতে হয়? শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। তাহলে আমরা ক্রিয়াপদের চলিত রূপের মধ্যে সাধুরূপ এবং চলিত রূপের মধ্যে যে পার্থক্যটা সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং এগুলো যথাযথভাবে অনুশীলন করবে। তারপর আমরা যে বিষয়টা তোমাদের পড়িয়ে থাকি সেটা হচ্ছে যে বইয়ের কোনো একটা অংশ থেকে একটা অংশ নিয়ে তার থেকে আমরা কে কী কোথায় কিভাবে কখন এরকম দিয়ে আমরা 5টি প্রশ্ন তৈরি করি। সেটা পাঠ্য বইয়ের বাইরেও কোনো কিছু থেকে দিয়ে হতে পারে, আবার সেই পাঠ্য বইয়ের যে গদ্যটা বা একটা অনুচ্ছেদ নিয়ে সেভাবেও হতে পারে। তো আমি আজকে তোমাদের জন্য এভাবেই সাজিয়েছি যে বই থেকে একটা অংশ নিয়েছি আমি, সেটা দিয়ে তোমাদের জন্য প্রশ্ন তৈরি করে দেখিয়েছি। বসন্তকালে সুন্দর ফুরফুরে বাতাস বয়, বসন্তে দক্ষিণা বাতাসে মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে, কোকিলের ডাক বড়ই মিষ্টি, গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, নানা রঙের ফুলে ভরে যায় গাছ। তো দেখি আমরা কিভাবে প্রশ্নটা তৈরি করেছি। যে বসন্তকালে সুন্দর ফুরফুরে বাতাস বয়, দেখো কোন ঋতুতে সুন্দর বাতাস বয়। তুমি যদি প্রশ্ন তৈরি করার পরে ভুলে কখনো এই প্রশ্নবোধক চিহ্নটা না দাও তাহলে তোমার প্রশ্ন তৈরি করাটা ঠিক হবে না। এর জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে প্রশ্ন তৈরি করার পরে অবশ্যই আমাকে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। বসন্তে দক্ষিণা বাতাসে মন ভরে যায়, মন কিসে ভরে যায়? বসন্তের দক্ষিণা বাতাসে। বসন্তে কোকিল ডাকে, কখন কোকিল ডাকে? বসন্তকালে কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি, কোকিলের ডাক শুনতে কেমন লাগে? মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, কোথায় সবুজ পাতা জেগে ওঠে? গাছে গাছে নতুন সবুজ পাতা জেগে ওঠে। নানা রঙের ফুলে ভরে যায় গাছ, নানা রঙের ফুলে কি ভরে যায়? কি ভরে যায়? গাছ ভরে যায়। তাহলে আমরা যে প্রশ্নগুলি তৈরি করলাম তার প্রত্যেকটার পাশেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নবোধক চিহ্নগুলো আমরা ব্যবহার করেছি। যদি এটা না করতাম তাহলে আমার প্রশ্ন তৈরি করা অসম্পূর্ণ থেকে যেত, তোমরা এটা সবসময় মনে রাখবে। এরপর রয়েছে যে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসাও। আমরা এই বাংলাদেশি প্রকৃতি থেকে 2টা বিরাম চিহ্ন তোমাদের জন্য নিয়েছি, যেগুলো তোমরা বইতে সাথে সাথে দাগিয়ে নাও। বইটা খোলা রাখো তোমরা এবং এই অংশটা দাগিয়ে নাও, সেটা অনুশীলন করবে। খাতায় তোমরা এই বিরাম চিহ্নগুলো বাদ দিয়ে তুলবে, তারপর না দেখে কোথায় বিরাম চিহ্ন বসতে পারে সেটা সেই কাজটা করবে।
কাজ করার পরে তোমরা মিলিয়ে দেখবে বইয়ের সাথে যে বিরাম চিহ্নগুলো সঠিক হয়েছে কিনা। গ্রীষ্মের কথাই ধরা যাক, দাড়ি, গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, এটা বিস্ময়বোধক চিহ্ন, যে কী গরম, একটা মানে আবেগের একটা যে প্রশ্নের মতো করা হয়, সেটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। রৌদ্রের প্রচণ্ড তাপ, দাড়ি, দুপুরে যদি পথে বের হতেই হয়, যদি বের হতেই হয় একটু মানে থামলে সেখানে কমা, তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে, দাড়ি। তারপর আরেকটা রয়েছে, শরৎ এলেই সব পাল্টে যায়, দাড়ি। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলুর মতো ভেসে বেড়ায়, দাড়ি। আকাশ হয়ে ওঠে ঘন নীল, এ সময় ফোটে শিউলি ফুল, দাড়ি। নদীর পার সাদা কাশফুলে ভরে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে পড়লাম এবং অনেক কিছু জানলাম, এবং এর থেকে কি কি পড়ব সেগুলো তোমাদের দিয়ে দিলাম। তোমরা বাসায় যা যা পড়বে অনুশীলনী করবে। অনুশীলনী শব্দার্থ, অনুচ্ছেদ থেকে শব্দার্থ, প্রশ্ন উত্তর, যুক্তবর্ণ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ক্রিয়াপদের চলিত রূপ, বিরাম চিহ্ন, অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ। এই ইউটিউব দেখার পর তোমরা পড়াগুলো খাতায় তুলে সেগুলো যথাযথভাবে অনুশীলন করবে, কারণ এর উপরেই তোমাদের যে পরীক্ষাগুলো হয়ে থাকে এগুলো উপরেই হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এ পর্যন্তই পড়লাম। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো এবং দেখবে, পড়াগুলো তুলবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আর বাসায় পড়াগুলো অনুশীলন করবে। এই যে তোমাদের বন্ধুরা বাসায় পড়া অনুশীলন করছে, তোমরাও বাসায় অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ।